একটা বড় টাস্ক ফোর্স তৈরি করেছি, যেখানে চিফ সেক্রেটারি আন্ডারে অল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স, ইম্পর্টেন্ট অফিসার্স, তাদের বিভিন্ন জেলায় জেলায়, যেমন আগেরবারেও যে সিস্টেমে আমরা কাজ করেছিলাম সেই সিস্টেমে আমরা একটা টাস্ক ফোর্স করে তাদের দায়িত্ব দিয়েছি সেই জেলার ব্যাপারে। প্যানিক করবার কোনো কারণ নেই, প্যানিকিং হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে সেকেন্ড কোভিড, মানে সেকেন্ড করোনা। ফার্স্ট করোনা হয়ে গেছে, আগের বছর আমরা সামনে দিয়েছিলাম, তারপরেও এবারে আবার নতুন করে শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। কিন্তু যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে, আমাদের প্রবলেমটা হচ্ছে বাইরে থেকে প্রচুর লোক আসছে, ফলে প্রচুর লোক বাংলায় যাতায়াত করছে এবং অনেকে তো প্রায় 1 মাস 1.5 মাস ধরে পড়েও আছে। এরকম ফলে করোনা ছড়াচ্ছে। এখন সেটা তো কি করবে, ইলেকশন চলছে, ইলেকশন ক্যাম্পেইনে বিভিন্ন লোক আসে। স্টেট গভর্নমেন্ট ইজ টেকিং অল নেসেসারি অ্যাকশন যাতে কোভিডকে কমব্যাট করা হয়। আননেসেসারিলি প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখনো পর্যন্ত যারা অ্যাফেক্টেড হয়েছে তার মধ্যে এটা বলতে পারেন যে মোটামুটি 2000 সিরিয়াস পেশেন্ট আমাদের আছে, যাদের কোমরবিডিটিস আছে, মানে ধরুন কারোর লাংসের প্রবলেম আছে, চেস্টের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, তাদেরকে আমরা সিরিয়াসলি ট্রিট করি। তাদেরটার একটা প্রবলেম আছে। আপনারা এটাও জানেন যে রেমডেসিভির থেকে শুরু করে ভ্যাকসিন, মেডিসিন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, কারণ এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং ওরা এগুলো দেয়। তো আমি তো প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছি যে আমাদের অক্সিজেন দাও আর আমাদের এন্টিবায়োটিক যে ইঞ্জেকশন এবং ভ্যাকসিন, মেডিসিন এগুলো দাও। তো ওইগুলো না দিলে আমরা কি করে করবো? আমরা যতটা পারছি বাইরে থেকে কিনছি, কিন্তু বাইরে থেকে আমি কিনতে পারবো ততক্ষণে যতক্ষণ বাইরে মার্কেটে অ্যাভেলেবেল হবে। কিন্তু বাইরে থেকে অ্যাভেলেবেল না হলে আমি কি করতে পারি? আমি বাইরে থেকে অ্যাভেলেবেল যে আছে আমরা স্টেট গভর্নমেন্ট থেকে আমরা 1500-এর মতো রোজ কিনে নিচ্ছি এবং সেটা আমরা খুব মানে গুরুত্বপূর্ণ কাজেই ব্যবহার করছি, যাতে এটা নিয়ে হোর্ডিং না হয় এবং যাতে এটা প্রপারলি কাজে লাগে সেটা আমরা চেষ্টা করছি। স্টেট গভর্নমেন্ট ইমিডিয়েট 1000 বেড এই 4 দিনে বাড়িয়েছে এবং 4500 বেড আর 3-4 দিনের মধ্যে বেড়ে যাবে। টোটাল হসপিটাল ইন গভর্নমেন্ট সেক্টর ইনক্লুডিং ইএসআই, এটা হচ্ছে সুপার স্পেশালিটি, এই সমস্ত কিছু নিয়ে 100টা হসপিটাল করোনার জন্য রেডি করা হয়েছে এবং প্রাইভেট সেক্টরে 58টা নেওয়া হয়েছে। নার্সিং হোম বা প্রাইভেট সেক্টর যে বড় বড় হসপিটালগুলো আছে, গ্রেটার ক্যালকাটায় অলরেডি 3200 সিভিল বেড নেওয়া হয়েছে, আরো 1000 বেড 4-5 দিনের মধ্যে হয়ে যাবে কলকাতায়। Satellite center attached to Calcutta hospitals are being opened in more than 10 city hospitals soon. Satellite center আমরা হসপিটালগুলোর সাথে আর হোটেলগুলোর সাথে করে দেবো। তাতে কি হবে, ধরুন বিভিন্ন হোটেলের রুমগুলো আমরা হসপিটাল হিসেবে ব্যবহার করতে পারবো এবং তারা অর্থোপেডিশিয়াল নানা রকম কাউন্সিলিং এর মধ্যে দিয়ে ট্রিটমেন্টগুলো করতে পারবে। সেফ হোম যেটা আছে 200 প্রায় আমরা করেছি এর মধ্যে। আপনারা জানেন ইলেকশন চলছে বলে ইলেকশন কমিশন অনেক বাড়ি আমাদের নিয়ে নিয়েছে ইলেকশন পারপাসে, ফলে সেই বাড়িগুলো আমাদের সেফ হোম হিসেবে আমরা আগেবার কাজে লাগিয়েছিলাম, সেগুলো অনেকগুলোই আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমরা 200 প্রায় সেফ হোম করেছি এবং তাতে 11000 বেড অলরেডি অপারেশনাল হয়েছে এবং এটা ইন সার্ভিস চলছে। আমি ট্রিটমেন্টটা দিয়ে বেডটা রিজার্ভ রাখবো, কিন্তু যার প্রয়োজন নেই, জাস্ট টাকা আছে বলে আমি ভর্তি হয়ে গেলাম, অথচ আমার প্রয়োজন নেই, বেডটা অকুপাই করে রাখাটা এই মুহূর্তে ঠিক হবে না। আমরা বেডটা অকুপাই তাদের জন্যই দেওয়া উচিত যা দে রিকোয়ার সিরিয়াস ট্রিটমেন্ট। সেই জন্য আর যেগুলো আমরা সেফ হোম করছি সেগুলো থেকেও যেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি সিরিয়াস পেশেন্ট হলে সেখান থেকে আমরা হসপিটালে ট্রান্সফার করছি, সিরিয়াস পেশেন্ট না হলে আমরা করছি না। এই পর্যন্ত যুদ্ধকালীন পরিস্থিতিতে একদিকে নির্বাচন চলছে, টোটাল মেশিনারিতে ইলেকশন কমিশনের আন্ডারে ইলেকশন করছে, অন্যদিকে কোভিডের এই পরিস্থিতি। এখন ডিজাস্টার হলে জানেন আপনারা, ডিজাস্টার হলে আমি যেমন আমার মনে আছে 2016 একটা ব্রিজ ভেঙে পড়েছিল, ওই পোস্টা ব্রিজ, আমি তখন মিটিং করতে করতে ছুটে গিয়ে সব মিটিং বন্ধ করেছিলাম। ডিজাস্টার এগুলো অ্যালাউড আছে, ডিজাস্টার ইজ ডিজাস্টার, এটার সাথে ইলেকশন কাজ হবে না। কাজেই আমাদের বাধ্য হচ্ছে, আমরা বলেছিলাম যে একবারে ইলেকশনটা হয়ে গেলে ভালো হতো, এখন যখন উপায় নেই তখন ইলেকশন কমিশনের এটা মেনে আমাদের চলতে হচ্ছে। প্রয়োজন ভ্যাকসিনের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, ওষুধের প্রয়োজন। আমরা বলছি আমরা 1500 করে বাজার থেকে যা পাচ্ছি কিনে নিচ্ছি প্রাইভেটে, তার কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট
একটা প্রশ্ন করছিলাম, যে ফার্স্ট ডোজটা কোভিডশিল্ড নিয়েছিল তাকে সেকেন্ড ডোজটা কোভিডশিল্ড না থাকার জন্য সমস্যা হচ্ছে, তখন কোভ্যাক্সিন সেটা কি নেওয়া যাবে? আপনি যদি দেখুন, এটা আমি বলতে পারবো না, এটা টেকনিক্যাল ব্যাপার, এটা ডক্টরসরা বলতে পারে। একই কোম্পানি মানে দু কোম্পানি দুটো ওষুধ, দু রকম ওষুধ, এটা আদৌ নেওয়া যায় কিনা এটা এক্সপার্টরা বলতে পারবে, রিসার্চার্সরা বলতে পারবে, এটা আমি বলতে পারবো। তবে এরকম কেসও অনেক দেখা গেছে যে যাদের দুবার হয়ে গেছে, মানে দুটো ইঞ্জেকশনও কমপ্লিট হয়ে গেছে, ডাক্তারদের পরিবারও বলুন, তাদের কিন্তু ইভেন কারো কোভিড হয়ে গেছে একবার, দ্বিতীয়বার হচ্ছে। দিদি আচ্ছা মনে হয় যে ইলেকশন দিদি এবং এটা খুব আশ্চর্য, তাহলে আমি ভ্যাকসিনটা নিলাম, ভ্যাকসিনের পরে আবার হচ্ছে, দুই হচ্ছে ভ্যাকসিন প্লাস কোভিড হয়ে গেছে, তার আবার হয়েছে। আমি কতগুলো ডাক্তার পরিবার জানি যে তাদের পরিবারের প্রত্যেকে দুটো করে নিয়ে নিয়েছে, কিন্তু দুটো করে নেওয়ার পরে তাদের পরিবারের সবার হচ্ছে। দিদি এই সময় মালদার এসছিল, আপনার মালদার এসছিল, গাড়ি বললাম তো। ভ্যাকসিন নিয়েছিল, আগে করোনা ছিল, তারপরে আরে আমার পুলিশ কমিশনার শিলিগুড়ি, হ্যাঁ। তিনিও তো ভ্যাকসিন মনে হয় নিয়েছিলেন, তারও তো আবার হয়েছে। আচ্ছা দিদি একটা কথা, আপনি তো ইলেকশন কন্ট্রোল করেছেন, আপনি তো পার্টি করেছিলেন। আমি ইলেকশন ক্যাম্পেইন অনেক কাটিং করছি, এর থেকে আর করা যাবে না, কারণ যেহেতু ইলেকশন চলছে গণতান্ত্রিক পদ্ধতি, এটা তো আমরা বলেছিলাম তোমরা অল্প একদিনে করবে, একদিনে করে দিলে আমার কোনো আপত্তি ছিল না। আমার প্রচার করার থেকে মনে করি মানুষের পাশে থাকাটা বেশি দরকার, কিন্তু আমি মানুষের পাশে মিটিং কাটিং করেও আমি মানুষের পাশে আছি, এবং এটা কোভিডের ঝড় আমি সামলে দেবো, চিন্তা করবেন না। আগেরবারও সামলেছি, আমরা এবারও সামলাবো। তবে আমার প্রবলেম হচ্ছে একটাই জায়গায় প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে অনেক জায়গায় ইলেকশন কমিশন নিয়ে নেওয়ার পর, আমার যেমন সেন্ট্রাল স্টুড যেখানে মেডিসিন সব থাকে, কোভিডের মেডিসিন আছে, সেটা নিয়ে নিয়েছে। আমরা বললাম না না না, এটা আমি দিতে পারবো না, এখানে আমার মেডিসিন আছে। এইরকম যেমন ধরুন গীতাঞ্জলি স্টেডিয়ামে তো আমার 4-5 হাজার লোকের আমি সেফ হাউস করেছিলাম, গীতাঞ্জলি স্টেডিয়াম ওরা নিয়ে নিয়েছে। এরকম অনেকগুলো নেতাজি স্টেডিয়াম ইলেকশনের জন্য নিয়ে নিয়েছে। মানে এই যে জায়গাগুলো সব স্টেডিয়াম আমার মনে হয় ইলেকশনের জন্য হয়তো নিয়ে, এখন এই যে স্টেডিয়ামগুলো সব ইলেকশনের জন্য নিয়ে নেয়, কাউন্টিং এর জন্য, ফলে এই জায়গাগুলো তো কমে যাচ্ছে। এই জায়গাগুলো আমরা বাড়াতে হবে, সেই জন্য আমরা প্রাইভেটকে এবং চেম্বার অফ কমার্সকে সবাইকে রিকোয়েস্ট করছি, আর মার্কেটগুলো আগের মতোই স্যানিটাইজেশন করা শুরু হবে, সেগুলো করবো আমরা, যতটুকু করা যায় সেটা আমরা করবো। বর্ডারের দিকে একটু নজর রাখা, বর্ডার পেরিয়ে যারা আসছে সেদিকে একটুখানি চেক করা, এগুলো আস্তে আস্তে আমাদের করতে হবে। দিদি অন্যদের কি করা হচ্ছে? ওরা তো মিটিং মিছিল অন্য রাজনৈতিক দল অব্যাহত রেখেছে ওরা মিটিং। ওরা অব্যাহত অন্যদের সম্বন্ধে আমি কিছু বলবো না, চ্যারিটি বিগিনস এর হোক, আমরাও মিছিল মিটিং আমার পক্ষে বাধ্য হচ্ছে বিকজ অফ দ্য পরিস্থিতি, কিন্তু আমি মনে করি যে ইলেকশনটা একদিনে করে দিলে 3টে ফেজ ভালো হতো, তাতে আমার প্রচার করার দরকার ছিল, ওরাও প্রচার করতে না হলে করতাম, ঠিক হতো, মানুষের প্রয়োজন। সেটা যখন হয়নি, 22 তারিখে ধরুন একটা ইলেকশন হচ্ছে, 22 তারিখের পরে আরেকটা ডেট আছে 26 তারিখ, একটা 29 তারিখ, এবার 29টা 26টা একসাথে করে দেওয়া যায়। এটা ইলেকশন কমিশনের ব্যাপার। এই নিয়ে দেখুন আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা অফিসিয়ালি চিঠি দিয়েছি, অল পার্টি মিটিংয়েও বলেছি, এর থেকে বেশি আমি কিছু বলবো না, কারণ আমি অ্যাজ এ গভর্নমেন্ট বলছি এখন। আর বিহারে 3টে ফেজ হয়েছিল, আর বাংলায় এমন কিছু নেই যে বাংলায় 8টা ফেজেই করতে হবে, ঠিক আছে, করে যখন ফেলেছে, আর এখন যখন কোভিডটা বাড়াবাড়ি হয়ে গেছে, তখন তো একটা টেক কেয়ার করা দরকার। এখন অনেক সময় এমার্জেন্সি সিচুয়েশনে কিছু না, আমার যখন সময় আছে আমি ক্লাব করে দিতে পারি। সুপ্রিম কোর্টের একটা 2020-তে একটা রায় আছে, যেটা হচ্ছে দরকারি ইলেকশনকে ক্লাব করে দেওয়া যেতে পারে। দিদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কি হবে? দিদি ভার্চুয়াল সভা কি কোনো জোর দিবেন ভার্চুয়াল সভার ক্ষেত্রে? দেখুন, ভার্চুয়াল সবার পক্ষে সম্পূর্ণ বিজেপির কোটি কোটি টাকা আছে, ওরা যেভাবে 90% ওদের ফেক চলে, সুতরাং ওদের ভার্চুয়াল আর আমাদের ভার্চুয়ালের মধ্যে তফাৎ আছে। আর ভার্চুয়াল আমরা করতে পারি 20 জনকে নিয়ে, 30 জনকে নিয়ে, 40 জনকে নিয়ে, কিন্তু গণতন্ত্র পাবলিক মিটিং এ একটা গ্রাসরুট লেভেলে এটা কাজ করে। তো বেশ, মানে হয়তো ইলেকশন কমিশন জানতো না যে করোনা এইভাবে এখন হঠাৎ করে বেড়ে যাবে, কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো প্যান্ডামিক করে 2 ইয়ার্স কন্টিনিউ করে, এবং সেই জন্য আগে থেকে একটা প্ল্যানিং করে এটা ভাবা উচিত ছিল। আমরা তো করতে পারি যে করোনাটা আবার সেকেন্ড ইয়ার এসে রিপিট করবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ভাবা উচিত ছিল। তারা অ্যাডভাইজার প্রত্যেকটা কথায় কথা বলে, তো তাদের অ্যাডভাইস করা উচিত ছিল যে তাদের কাছে কি ইনপুট আছে, সেই ইনপুট যারা রিসার্চ করে তারা আমাদের দিত, তারা তো কিছু দেয়নি, তারা তো এতদিন কিচ্ছু বলেনি। দিদি অন্য কাউকে আহ্বান জানাবেন যে মিটিং মিছিল ছোট করার জন্য? না, আমি কাউকে কিছু বলবো না। আমি মনে করি যে আমি নিজের মিটিংটা কাটছাট করছি, এবং যেতে হয় মানুষের কাছে যাচ্ছি দেখা করার জন্য। আমার মিটিংয়ে বক্তৃতা দেওয়ার থেকে মানুষের সাথে দেখা করাটা বড় কথা। কেন্দ্র কতটা সহযোগিতা করছে করোনা মোকাবিলায়? আমি চিঠি দিয়ে শিখতে পারি। লেটাস দিদি এই রাজ্যের বিভিন্ন জেলায় ড্রাফটটা এক এক রকম হচ্ছে, তো সেন্ট্রাল ফোর্স তো এক এক জায়গা থেকে এক এক জায়গা মুভ করছে, তো তারা তো তাদের মাধ্যমেও তো বাড়তে পারে। হ্যাঁ, তারা প্রায় 1.5 লক্ষ মতো এসছে সমস্ত সিএপি, মানে টোটাল সেন্ট্রাল ফোর্স মিলে সারা বাংলায়। তাদের আমরা বলেছি যে আরটিপিসিআর মাস্ট। তারা পুলিশের কি হয়, ধরুন এক জায়গায় 100 লোক থাকে, তো
100 লোকটাকে 1000 লোকে টাচ করবে, এবারে 1000 লোকটাকে খাবার দাবার দিচ্ছে, থাকা ব্যবস্থা হচ্ছে, যাচ্ছি লোকের সাথে মিশছে। ফলে আমরা আগেরবার কমিটির সময় দেখেছিলাম যে একটা পুলিশের হওয়া মানে, একটা মানে টিমের হওয়া মানে প্রায় 5000-10,000 লোকে এটা টাচ করবে। সেই জন্য এটা ডেঞ্জারাস, কারণ যেহেতু ওরা গ্রুপে গ্রুপে কাজ করে, টিমে কাজ করে, একটা টিম, যেমন আপনারা এতগুলো সাংবাদিক দাঁড়িয়ে আছে, তো আপনাদের এই সাংবাদিকের একটা লোক আরেকজনের নয়, এবং আপনাদের সাংবাদিক আপনারা এখানে আছেন, ওখানে আছেন, সেখানে আছেন, আপনারা ভালো করে মাপটা ব্যবহার করুন। দিদি ভোটের পর কি মনে হচ্ছে যে করোনা একেবারে খুব খারাপ সিচুয়েশনে পৌঁছে যেতে পারে? না না, কেন এসব অতর্কিত করছে? আমরা তো চেষ্টা করবো ঝড় আসবে, ঝড় মোকাবিলা করবো, অত চিন্তা করার কি আছে? যে কোনো সময় দেখুন, কখনো কোনো ম্যালেরিয়া বাড়ে, কখনো ডেঙ্গু বাড়ে, কখনো এবারে নানা রকম, কখনো ইবোলা, কখনো নানা রকম অসুখ হয়, নানা রকম। তো কথা হচ্ছে যে এটা আমাদের সবাইকে মিলে মোকাবিলা করতে হবে। আমি তো একা কেউ নই, পাবলিককেও, টোটাল পাবলিক আমাদের কোঅপারেশন করে, এবং পাবলিকও একটা বড় ভূমিকা পালন করে, আপনারাও সংবাদ মাধ্যমে একটা বড় ভূমিকা পালন করেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এটাকে প্যানিকি বা টেকনিকের জায়গায় না গিয়ে, বা এটাকে নিয়ে মজা করার জায়গায় না গিয়ে, আমরা আমাদের দায়িত্ব, আমরা সবাইকে সতর্ক করবো, সচেতন করবো, কিন্তু আমরা কাউকে ভয় দেখাবো না। আমি এটা কেন করতে যাবো? কাল কি হবে, কি করে যাবে? এটা ডিফেন্সিভ সিচুয়েশন। লকডাউন হট করে দিলে, দিল্লিতে করে দিয়েছে লকডাউন, লোকে কষ্ট হবে না হট করে দিলে? তাকে তো একটা টাইম দিতে হবে। এরকম আর লকডাউন করলে কি সব কমে যাবে? ট্রেন চলছে, বাস চলছে, গাড়ি চলছে, রাস্তা চলছে, প্লেন চলছে, বিভিন্ন জায়গা থেকে লোক বিভিন্ন জায়গায় মুভ করছে, আর লক্ষাধিক লোক তো বাইরে ক্যাম্পেইন করতে এসছে। এটা কিন্তু আগে আপনারা যদি টাকা ফিরে যায় নিজেদের জায়গায়, অন্তত ছড়িয়েও ফিরে যান, তাতে তো অনেকটা কন্ট্রোল হবে। এটা তো কোঅপারেশন করা উচিত। এত লোক কেন বাইরে থেকে এসে বসে থাকবে? স্টেটের লোককে তো আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারেন না, বা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করতে আসছে, ওইটা আমরা পারবো, কিন্তু অন্যদের নিয়ে এসে বসতে হবে কেন এখানে? আর তাদের কি হয়েছে না হয়েছে কি করে জানবো? প্রাইম মিনিস্টারের ডেকোরেশনের কাজ করতে আসে, সেখানেও সব বাইরে থেকে লোক আসে, এবং আমি শুনেছিলাম কোনো এক সময় তাদের 15 জন 18 জনের কোভিড হয়েছে। আর বললাম যে একদিনে বলে আরেকদিনে টাচ করবো, এটা প্রবলেমেটিক, এটা টাচি সাবজেক্ট। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।